রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। 13 তারিখে রাষ্ট্রপতি আবেদন করতে পারবেন। আমি জানি না আপনারা কেউ রাজি আছেন কিনা আবেদন করতে। আবেদন করার সুযোগ আছে, আমরা 4 জনেই আবেদন করতে পারি, কিন্তু ভোট পাবো কিনা জানি না। এটা ছিল বিএনপি একজনকে নমিনেশন দিবে, অন্য দল নমিনেশন দিতে পারে, যদিও এমপি সাহেবরা নির্বাচিত করবেন। বলে এমপি সাহেব যেহেতু বিএনপিতে বেশি, ফলে বিএনপি যাকে নমিনেশন দিবে তিনি নির্বাচিত হবেন। এটার কোনো ডাইনামিক কিছু নাই। কিন্তু ক্ষমতাটা ছিল বিএনপির স্থায়ী কমিটি, স্ট্যান্ডিং কমিটি নমিনেশনটা দিবে। আমরা আশা করেছিলাম যে স্ট্যান্ডিং কমিটির কাছে 2-4-5টা নাম আসবে প্রস্তাবে, তারা ট্রান্সপারেন্টলি আলোচনা করবেন, জাতি জানবে যে এই লোকগুলো আমাদের দেশের রাষ্ট্রপতি হতে চায় বা হওয়ার যোগ্যতা রাখে। তাদেরকে স্ট্যান্ডিং কমিটি আলোচনা করেছেন, আলোচনা করে তারা একজনকে দিয়েছেন। আমার মতো দিতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা তো বুঝতে পারতাম যে আউট অফ দিস 5, আউট অফ দিস 3 ট্রান্সপারেন্টলি বিএনপি স্ট্যান্ডিং কমিটি একজনকে নির্বাচিত করেছে। কিন্তু বিএনপি স্ট্যান্ডিং কমিটি কি করলেন, তো ন্যাক্কারজনক হবে, সরি শব্দটা ব্যবহার করার জন্য, ওনারা ক্ষমতাটা দিয়ে দিলেন পার্টির চেয়ারপারসনকে। ওনারা বলে দিলেন যে আমরা আমাদের ক্ষমতা পার্টির চেয়ারপারসনকে দিয়ে দিলাম, তিনি যাকে মনোনয়ন দিবেন সেটাই আমাদের মনোনয়ন। আক্তার ভাই, ওনারা কি চেয়ারম্যানকে পাওয়ারটা দিয়েছেন, না চেয়ারম্যান বলেছে যে তোমরা সব কাগজটা সাইন করে আমাকে দাও, তোমরা আমাকে ক্ষমতাটা দিয়ে দাও? এক্স্যাক্টলি এটাই তো সাধারণ মানুষ বলতেছে। এখন আপনার সঙ্গে সাধারণ মানুষ, আপনি যে কথাটা বলছেন এটাই সাধারণ মানুষ। আপনি দেখেন আমেরিকান প্রেসিডেন্টের নমিনেশনও একটা ইলেকশন প্রসেস। আমেরিকান প্রেসিডেন্ট কে দাঁড়াবে, কে নমিনেশন পাবে, এমনকি সিনেটর কে হবে, সেটাও কিন্তু একটা ইলেকশন প্রসেস। পার্টির ডিস্ট্রিক্টের মধ্যে আলোচনা হয়, পার্টির মধ্যে আলোচনা হয়, যেটা জ্যাকব সাহেব যেটা মনে করেন, আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু ইচ্ছা করলে একজন ডিক্লেয়ার করতে পারে না যে আই উইল বি ক্যান্ডিডেট, সেটাটা আছে। আমাদের এখানে স্থায়ী কমিটিকে পাওয়ারটা দেওয়া আছে, এই পাওয়ারটা তো এক্সেস করা দরকার ছিল না, বা তারেক রহমান সাহেবকে বলা উচিত হয় না যে এই পাওয়ারটা আমাকে দিয়ে দেন। এখন কি হয়েছে, এখন ক্ষমতাটা একমাত্র তারেক রহমান সাহেবের কাছে আছে। এখন যে তদবির করে বা অকশন দিয়ে টাকা দিয়ে, মানে সরি কথাগুলো তোলার জন্য, এমন হতে পারে এখন অনেকে শুনি ডিসি কিনে, অনেকে শুনি এই পদ কিনছে, অনেকে বলে মন্ত্রী কিনছে। কালকে দেখলাম একজন এমপি বলছে আমি 35 কোটি টাকা নমিনেশনের জন্য দিয়েছিলাম, বক্তব্য থেকে আসছে। পরে আমি তো আরেকদিন শুনবো যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্রিগেডিয়ার জিয়া কম্পিটেন্ট ক্যান্ডিডেট, উনি 100 কোটি টাকা দিয়েছেন। যে টাকা আছে তো 100 টাকা থাকলে খুশি হইতাম, 100 কোটি বলছেন এই জন্য আমি খুবই আনন্দিত। তাহলে আপনার প্রার্থীর মধ্যে যোগ্যতা নাই, যোগ্যতা হারাই ফেলছেন, তাই না? এখন একজন এরকম দাবি করে বসে যে আমি এই টাকা দিতে পারিনি বলে আমি নির্বাচিত হতে পারি নাই, কারণ এটা ওয়ান ম্যান শুধু, ডেঞ্জারাস। তার বাসায় কাজের চাকর বাকরও যদি অকশন উঠে ফেলাতে কাউকে, যে আমি তো ওনাকে ডিনার খাওয়াই, লাঞ্চ খাওয়াই, আমার কথা মতো খায়, আমি ফুড টেস্ট করি, ফলে আমি যে নামটা বলবো সেই নামটা হবে, নাহলে আমি কিছু খাওয়াই দেবো, বুঝতে পারছেন না? দেয়ার আর সো মেনি চান্সেস ফর দ্য ডেমোক্রেসিটা, কিন্তু অলওয়েজ ইজ এ মাল্টি ডাইরেকশনাল। ডেমোক্রেসিতে কিন্তু একক কোনো সিদ্ধান্ত নাই। It doesn't work with democracy. আক্তার ভাই, আপনার কথাটারই আমি যদি পুনরাবৃত্তি করি, ফর এক্সাম্পল গত 55 বছরে ধরেন না, হাসিনা আসছে 1980-তে, হাসিনা বাংলাদেশে ঢোকার পরে আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য আওয়ামী লীগের কোন লোকই তাদের নাম সাবমিট করে না, কোন অ্যাপ্লিকেশন ফিল আপ করে না, সভাপতি হইতেও চায় না। এবং বেগম জিয়া যখন পার্টির চেয়ারম্যান হলেন, সেই থেকে আজ অবধি কেউ বিএনপির এমন কোন মানুষ নাই, কেউ বলে না আমি চেয়ারম্যান হতে চাই। এই যে বলছেন না যে অটোক্রেটিক হবে না কেন, তোমার আমরা বানায়া যাবো, আমি তো এর বাইরে কিছু দেখি না তো। এক্স্যাক্টলি, আমাদের এটা আমাদের দোষ, আমাদের নেতাদের দোষ। আমরা একজনকে স্বৈরাচার বানাই। তুমি ডিক্টেটর হবে না কেন, তোমাকে ডিক্টেটর হইতেই হবে, তুমি যা বলবো আমি তাই শুনবো, আমাদের তো কথা বলার অধিকার নাই। আপনি আক্তার ভাই, আপনি চিন্তা করে দেখেন, চুপ্পুর মতো ফালতু লোকরা হাসিনা বললো তোমার প্রেসিডেন্ট বানাবো, কোন কথাটা হইলো, ধরেন চুপ্পু ফালতু, তো চুপ্পু তো এইটাও চিনতে পারতো আমার জীবনের সুযোগ আমি
পাইছি that I will become president and I will act like a president. আপনি কি দেখছেন টিপুর আচরণটি প্রেসিডেন্ট হওয়ার পরে কি ছিল? মনে হয় না যে হাসিনার চাকর বাকর চরণটাও এরকম হয়ে গেল? এটাই তো দুর্ভাগ্যজনক, এটাই তো আজকে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। স্ট্যান্ডিং কমিটিতে ওখানে ভোটাভুটি হইলেও যদি প্রথম প্রস্তাবটা যদি তারেক রহমান সাহেব করতেন সেটি পাস হইতো, অথবা উনি বলতেন যে ঠিক আছে, একজনকে ইনকনভিনিয়েন্সি নিয়ে বলতেন যে ঠিক আছে আপনি একটা প্রস্তাব করেন, সবাইকে বলতো ওনার প্রস্তাবটা মনে হয় ভালো, কথার মাঠ পেজ দিয়ে নিয়ে আসতে পারতেন। কিন্তু যে পাওয়ারটা সিজ করলেন, অর্থাৎ ডেমোক্রেসিকে গলা মেরে ফেললেন। অর্থাৎ এই যে আজকে কথাটা বললেন, আজকে তো বাংলাদেশে আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট হবে সেই প্রেসিডেন্টটা ওনার চাকর বাকর হয়ে যাবেন, তারেক রহমান সাহেবের মনোনীত লোক হয়ে যাবেন। রাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন না, রাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন না। এই যে আমাদের দুর্ভাগ্যজনকটা, এটা এটা একটা প্রসেস। আপনি মনে করেন মনোনয়ন হয়েছে, আপনি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত দিয়ে মনোনয়ন দিয়েছেন, আপনি দরকার পড়লে দুজনের নাম দেন না, দুজনের নাম দিয়ে এমপি থেকে ছেড়ে দেন, তুমি আউট অফ 2 সিলেক্ট করে দাও। বাংলাদেশে ভাই আপনি যেটা বলছেন এটা প্রসেস অফ ডেমোক্রেসি, এটা হবে না বাংলাদেশে। আমরা শুধু ক্ষতি কি ছিল, এটা করলে ক্ষতি কি ছিল? আমি মনে করি, যেটা মনে করি না, আপনি যেটা বলছেন আক্তার ভাই, আপনি যেটা বলছেন that's what protocols means, that's what a process means, কিন্তু বাংলাদেশে তো এটা এর কোনো প্র্যাকটিস নাই, হবে না। চিন্তা করেন না কেন পরিণতিটা কি হচ্ছে না হলে আমরা প্রাইম মিনিস্টার যত গ্লেবার নিয়ে প্রাইম মিনিস্টার হয়, কত অপমান নিয়ে সেখান থেকে পদচ্যুত হয়, খেয়াল কেউ দেখছেন? হ্যাঁ আমি জানি ভাই, হয়। আমি আমার কাছে কষ্ট, দেশমতা খালেদা জিয়াকে দেখছি অজুরে কান্না করতে, যেদিন সংসদে দাঁড়িয়ে পাশ করতে পারলেন উনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে আসতে হলো। আপনি যদি যে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা ছাড়তে কান্নাকাটি করতে হয়, সেই ক্ষমতা আমার দরকারটা কি, প্রয়োজনটা কি? ক্ষমতা মানুষকে বড় করে মতো কথা নাই, ক্ষমতাকে আপনাকে ক্ষমতা মানুষকে ছোট করে ফেলে, তার দায়িত্ব অনেক বেড়ে যায় যখন আপনার দায়িত্ব অনেক বেড়ে যায়। এই জন্য আমি বলছি ফ্রম দ্য ডেমোক্রেসি পারপাস বিএনপির সামনে একটা সুন্দর সুযোগ ছিল, উনি দুজনের নাম নমিনেশন দিয়া এমপি তুমি ছেড়ে দিত, তোমার ইলেকশন করো। উনি তো বলতে পারতেন আমি ফেয়ার ডিলেট রাষ্ট্রপতি বানায় নিয়ে আসছি, আমি আমার অনুগত কাউকে নিয়ে আসি নাই, বা আমি আমার কাউকে নিয়ে আসি নাই। আক্তার ভাই আমি তারপরেও আশাবাদী একটা কারণে, তার কারণেও আশাবাদী একটা কারণে হতে পারে। আমি এই মন্তব্যটা আপনার কাছে জানতে চেয়ে আমি জিয়া ভাইয়ের কাছে যাব। কেন বলছি, বিএনপিতে এই মুহূর্তে বসে আছে ভারতের তৌপিবাহক ক্ষমতাসীন কতগুলো কুত্তার বাচ্চা। এখন তারেক সাহেব চিন্তা করে এই কুত্তার বাচ্চাদের কাছে যদি আমি মুরগি বর্গা দেই ওরা খেয়ে ফেলবে, তারা সব খেয়ে ফেলবে, তার আমার কাছে রাইখা আমি যদি ভালো যোগ্য কোনো মানুষে বসাইতে পারি, ওনার মনের মধ্যে যদি এটা থাকে আমি ওনাকে ওয়েলকাম করবো। আমি এটা ভাই, আমি এই এমির খচ্চর, সালাউদ্দিন, তারপরে ইকবাল হাসান মাহমুদ টুকু, এদের মতো কোন লোকরে আমি ওই স্থায়ী কমিটির মধ্যে ঢুকায় তাদেরকে এটা দিতে চাই না। তারেক রহমানের মধ্যে যদি এই দেশপ্রেম থাকে, আমার মধ্যে রাইখে আমি কিছু কিছু কাজ করায় যাব, যেটা ইনস্টিটিউশন অফ বাংলাদেশি গভর্নমেন্ট এটাকে হেল্প করবে, বাংলাদেশের জনগণকে হেল্প করবে, এটা জাস্ট আমাদের প্রত্যাশা। এর বাইরে এই মুহূর্তে আমি বা আপনি আর কিছু দেখি না। আমি এগ্রি করি, কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বিশাল ঝুঁকি চলে আসছে। উনি আইদার ডিক্লেয়ার ডিক্টেটর হোক, উনি বলুন আমার বিএনপি আমার মাই পার্টি, ইটস নট আওয়ার পার্টি। উনি যদি এটা ডিক্লেয়ার না কইরা ডিপ্লোম্যাটিক্যালি উনি সালাউদ্দিনরা কইতে যাও বাবা তুমি মাইক নিয়ে চিল্লাচিল্লি যা করার করো, উনি পিছনে থাকতেছে চুপচাপ, আপনার মনে হয় না এটা স্মার্টনেস? না, এখন উনি কিন্তু ভীষণ ভাবে ধরা খেয়ে যাচ্ছেন। আপনি ডিজি নিয়ে যে কথাটা বলতেছেন, এই ডিজি তো তারেক রহমান সাহেব ওনাকে চিনে না, ধারণাই নাই। হ্যাঁ, কেউ না কেউ হয়তো ওনাকে দিয়ে ম্যানেজ করে নিয়ে আসছে, কেউ না কেউ ওনার কাছে প্রেজেন্ট করে নিয়ে আসছে। দ্যাট ম্যান উইল প্লে। আমি বলছি তারেক রহমান সাহেব যদি বলে আমি 5 বছর আমার ইচ্ছা মতো দেশ চালাবো, আমি মনে করি, আমরা জামাতের পক্ষ থেকে মনে করি আমরা তারেক রহমান সাহেবকে পূর্ণ সহযোগিতা,
ওকে, কিন্তু চমৎকার। হ্যাঁ, কিন্তু উনি যদি বলে সালাউদ্দিনকে না কাজ করবো, উনি যদি বলে আপনার যে নামগুলো বলছেন তাদের কাজ করবো, আমি তো সাপোর্ট করতে পারবো না, বিকজ দে Bingo. আর নট ট্রাস্টেড পিপল, দে ওকে, আর নট ট্রাস্টেড, দে আর নট টেস্টেড, এবং তাদের উপরে জনগণের কোনো প্রকার আস্থা নাই। আমার মনে আউট অফ 4 যদি আমরা ভোট দেই, দেখবেন এদেরকে একটা ভোটও পাবে না। আমি একমত আপনার সাথে। ডিক্টেটরশিপ অ্যাকসেপ্ট করবো, ডিক্টেটরশিপ অ্যাকসেপ্ট করবো, কিন্তু ওই ওই চামচাদের, এই যে চরিত্রহীন লোকগুলো বলে, খারাপ লোকগুলো বলে, তাদের কথা মানবো না। এটা আমার বক্তব্য। ধন্যবাদ। ওকে, জিয়া ভাই, আমি আপনার কাছে আসি, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম। আপনার কি মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমান হচ্ছে সবচেয়ে বেশি বড় ডিপ্লোম্যাট? এই জন্য ডিপ্লোম্যাট, উনি পার্লামেন্টে সালাউদ্দিনকে দিয়ে কথা বলায়, উনি যেখানেই যায় ওই নয়নরে দিয়ে কথা বলায়, পুলিশের সাথে আব্বাসরে দিয়ে কথা বলায়, অমুকরে দিয়ে কথা বলায়, উনি চুপচাপ থাকে। কিন্তু আপনার কি মনে হয় না যে তারেক রহমান এটা না বলে আক্তার ভাইয়ের পরামর্শ অনুযায়ী উনি যদি বলতো বিএনপি আমার দল, আমি বিএনপির মালিক, আমি 5 বছরের ডিক্টেটর, আমি 5 বছর আমার মতো চালাবো, উনি এইটা করলে আপনার এটার আউটকাম, আর তারেক রহমান পিছনে চুপচাপ, খুব সাবমিসিভ, খুব ভদ্র, খুব ভালো আচরণ, কিন্তু তার যেটা মানসিকতা সে সেটা করে দিচ্ছে। সে সালাউদ্দিনের কথাও শুনতেছে না, আমির খচ্চরের কথাও শুনতেছে না, কথা শুনতেছে না, কিন্তু ওনার যেটা করার উনি চুপচাপ নিজেকে গুপ্ত বানায় গুপ্তের মতো কাজ করে যাইতেছে। ওনার জন্য অ্যাডভান্টেজ কোনটা জিয়া ভাই? India Bangladesh relations hit new low over exiled Prime Minister's speech to press in Delhi. Dhaka accuses India of giving platform to a convicted genocider by allowing Sheikh Hasina to address journalists. আমি এটার উপরে প্রথম একটা মতামত আমি জানতে চাইবো মেজর আক্তারের কাছে, যে লন্ডন দিল্লিতে বসে হাসিনা যে প্রেস কনফারেন্স, উনি তো আর প্রেজেন্স হয় না, ওনার ভিডিও ক্লিপে ভার্চুয়ালিও দেখানো হয় না, টেলিফোনে তার কিছু কথা বলানো হয়েছে। এখন একটা জিনিস একটু ডিফারেন্ট মনে হয়েছে, গত 17, 18, 20 বছরে আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে এ ধরনের স্ট্রং কোন রিয়াকশন এর আগে আমি দেখি না, যে ইন্ডিয়ায় একটা জিনিস হয়েছে তার বিরুদ্ধে এ ধরনের একটা রিয়াকশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখিয়েছে। অর্থাৎ ভাই, তার কি মনে হয় যে জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য বা নিজেদেরকে জনপ্রিয় বানানোর জন্য তারেক রহমান সাহেব এই কাজটা করিয়েছে, না খলিল সাহেব এবং তারেক সাহেব একত্র হয়ে হাসিনার এই প্রেস কনফারেন্সটাকে তারা একটা ইস্যু হিসাবে দাঁড় করিয়ে কঠিন সময় তারা একটা রিয়াকশন দেখিয়েছে? আপনার কাছে কি মনে হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই হঠাৎ রিয়াকশনটা? মাইক্রোফোন অফ, আক্তার ভাই। ধন্যবাদ ভাই, আপনি একটা সুন্দর বিষয়, অত্যন্ত আন্তর্জাতিক পর্যায় থেকে একটা হরস্কেপ, মানে বড় লক্ষ্য থেকে আপনি জিনিসটাকে পুট আপ করেছেন। এখানে একটা বিশাল একটা চাণক্য রাজনীতি কাজ করতেছে। আপনি জানেন তারেক রহমান সাহেবের সরকার, বিশেষ করে বর্তমানে আসছে, তারা দারুণ ভাবে সবাই বলতেছে এটা ভারতীয় সরকার। এখন পর্যন্ত কেউ কিন্তু দাবি করেন আমেরিকান সরকার, আমেরিকাকে দেখানো হয় নাই, কিন্তু প্রকাশ্যে হয়ে গেছে কি ইট ইজ ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন এই ন্যারেটিভটা চেঞ্জ করেন তো দেখি, তাহলে কি করতে হবে? আমি যদি গেম চেঞ্জার হই তাহলে আমি কি করব? আমি যখন দেখতেছি আমার ডাইরেক্ট হিট শটে কাজ হচ্ছে না, আমি তো বাউন্সে যাব। আমি যখন এখন যদি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের গভর্নমেন্টের যদি আতাত দেখি, আমরা চলাফেরা উঠা বসা দেখি, তাহলে ওই জিনিসটা তো এস্টাবলিশড হয়ে যাবে যে এটা ভারতীয় সরকার এখানে এস্টাবলিশ করেছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ইতিহাসের প্রথম বাংলাদেশ যে কোনো ভাবে হোক, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হোক, আমেরিকার মুরব্বীপনা মেনে নিয়েছে। 3টা ইনসিডেন্ট আমি আপনাকে বলি হাউ দে হ্যাভ আমেরিকান মুরব্বীপনা মেনে নিয়েছে। একটা, 2 তারিখে যে চুক্তিটা হয়েছে, যে
বাণিজ্য চুক্তি, ট্রেড চুক্তিটা, এটা নিয়ে বিএনপি কোনো কথা বলে না এখন পর্যন্ত, অর্থাৎ এটা হুবহু মেনে নিয়েছে। 2 নম্বর দেখেন, খলিল সাহেবকে এন্টি ইন্ডিয়ান ব্লকে এবং তুরস্কের ব্লক থেকে পাশ করা নিয়ে আসছে। এখানে কিন্তু আমেরিকার জাতিসংঘের হাত অনেক লম্বা ছিল। খলিল সাহেবকে পাশ করে আনছে কিন্তু তার কি আমেরিকার মদত ছাড়া সে পাশ করতে পারতো না। তার মানে এখানে আমেরিকার একটা পারপাস তৈরি হয়েছে। থার্ড, আমেরিকার সার্জিও গোর যেভাবে এসে বাংলাদেশে রাজনীতি হ্যান্ডেল করছে, তাতে বাংলাদেশ যে এখন আমেরিকার বলয়ে আছে এটা প্রমাণের কোনো অপেক্ষা রাখে? বলেন। এখন এই জিনিসটা দৃশ্যমান করতে হবে। দৃশ্যমান করতে হলে আমাদেরকে এখন আপাতত ফর নেক্সট 6 মান্থ or 1 year আমাদের একটা এন্টি ইন্ডিয়ান গেম খেলতে হবে। এটা ইন্ডিয়ার মদতে হবে এবং বাংলাদেশের মদত হবে। এখানে আপনি দেখেন হঠাৎ করে কিন্তু রোহিঙ্গা ইস্যুটা আবার মাথা চাড়া দিয়ে উঠছে এবং সার্জিও গোর ওখানে গিয়ে কিন্তু রোহিঙ্গাদের সাহায্য বাড়িয়ে দিয়েছে, যেটা ক্রাইসিস ছিল। এবং সেখানে আবার চীন একটা থ্রেট তৈরি করেছে যে তাদের ছাড়া রোহিঙ্গা প্রবলেম সমস্যার সমাধান করা যাবে না, এবং তাদের সঙ্গে কথা বলতে পারলে তারা 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান করে। এই ভদ্র মহিলাকে বিটিভির ডিজি বানানো হয়েছে। ভদ্র মহিলার বিটিভি নিয়ে আমার এই মুহূর্তে ধারণা নাই। আহসানুল্লাহ খান উনি বিটিভির এক সময় নিউজ রিডার ছিলেন, উনি সিনিয়র একজন ব্যাংকার ছিলেন বাংলাদেশে। তো বাংলাদেশ টেলিভিশনে অ্যাবাউট 4 to 5,000 এমপ্লয়ি আছে, সে অ্যাবাউট $100 million একটা ইন্ডাস্ট্রি। যে মহিলাকে ডিজি বানাইছে তার $10,000 ম্যানেজমেন্টের কোনো এক্সপিরিয়েন্স। যে মহিলাকে ডিজি বানাইছে সে 10 জন মানুষ চালানোর কোনো এক্সপিরিয়েন্স নেই। তো এই বিষয়টাকে এখন আমি বললাম যে এটা কি বিএনপি করণ, রাজনীতিকরণ, নাকি ব্রিগেডিয়ার জিয়া বলছে অনেককে নমিনেশন দিতে পারে না, তাদের আত্মীয় স্বজনদেরকে এভাবে পদ দিয়ে বিএনপি তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে? এ ব্যাপারে যদি আপনি একটু মন্তব্য করেন। এটা আজকের আমার মেজর আলোচনা না, আমি অন্যদিকে যাব, বাট আপনি যদি এটার উপরে কিছু বলেন। থ্যাংক ইউ। আসলে আমি ব্রিগেডিয়ার জিয়ার সঙ্গে শতভাগ একমত। সে যে বক্তব্যটা দিয়েছে এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এন্ড কারেক্ট। আসলে এখন হালুয়া রুটি বাটানো হচ্ছে বিভিন্ন জায়গায় যাকে যাকে যেমন দিতে আছে, মানে কি বলে দরগার সিন্নি দেওয়া হচ্ছে। এখন যারটা হয়েছে বুঝছেন না, সিন্নি বিতরণ করা হচ্ছে। এগুলির কাজটা কি তাহলে? এই ইকবাল হাসান মাহমুদ টুকু বসুন্ধরার শাহ আলমকে হেল্প করতে চাচ্ছে। আর আমি কয়েকদিন আগে বলছি এই খানকির ছেলে ইকবাল হাসান মাহমুদ টুকু এই শাহ আলমের কাছ থেকে কত টাকা নিছে এবং গণভবনে কতবার কে হাসিনার কাছ থেকে পয়সা নিছে, এবং এই শাহ আলম হাসিনার পাশে দাঁড়াইয়া তাকে মমতাময়ী মা আর বিএনপি জামাতের 14 গোষ্ঠী উদ্ধার করছে, তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করছে, মৃত্যুদণ্ড কামনা করছে। এবং সেই শাহ আলমকে এখন জ্বালানি সম্পদ ইম্পোর্টের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে তাকে একক ক্ষমতায়ন করার জন্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু বসে আছে। এর তো কোনো ব্যাখ্যা নাই তো ভাই। আপনি আনবিরের কথা বলছেন, কীর্তি কাহিনী, ও কয় সোশ্যাল প্রস্টিটিউটদের সাথে ঘুমায়, এটা না, হি ইজ এ মার্ডারার। ওই পরিবারটা হচ্ছে একটা মার্ডারার, তার ছোট ভাই মার্ডারার, আনবিরের ছোট ভাই সানবীর, সেও মার্ডারার। ইঞ্জিনিয়ারের ছাদের উপরটা ফেলাই মেরা ফেলাইছে। শাহ আলম ভূমিদস্যুতা করছে এবং বাংলাদেশে যত প্রকার অপকর্ম আছে এই কাজগুলো করছে, কম্পিটিশন দিয়ে করছে। তবে আওয়ামী লীগের প্রমোট করছে, এখন বিএনপি কে প্রমোট করতেছে। আমি অবাক হব না, আপনি বলছেন সচিব সাহেব গেছে। যে ভাই আমি একটা ভিডিও দেখাইতে চাইছিলাম শাহ আলমের মন্তব্যটা, একটু দেখেন। এটা কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতা আমাদের 15 তলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না, এটা তো ভালো কথা না। আজকে আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলো এখানে 2বার 3বার হামলা হয়েছে। আমাদের মাননীয় সালমান ভাই উনি বলেছে আপনি যে কোনোভাবে মিডিয়াটা রক্ষা করেন, পুলিশ পাঠিয়েছে, সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই করেছে। আমি মনে করি 2000 আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। যে আমার মনে হয় সেগুলি বিচারে আওতা আনেন। আজকে যারা করেছে আমি নিশ্চিত
নিশ্চিত যেখানে যে পুলিশের এসপি, ডিআইজি, আইজি, ইন্টেলিজেন্স, এনএসআই, ডিজিডিএফআই সবাই জানে কারা কারা এর সাথে জড়িত। এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যারা এখানে বসে আছে, আজকে সরকারি সেক্টরের চেয়ে অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করছে আমাদের এই বেসরকারি সেক্টর। আপনি বেসরকারি সেক্টরে যে অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আমরা কষ্ট আছি, সবাই জানে। আমি বাংলাদেশ ব্যাংকে আমি নিজে যাই, এনবিআর যাই, দাঁড়ে দাঁড়ে ঘুরি, তবু আমাদের বাঁচান। ব্যবসায়ীরা 80 টাকার ডলার এখন 120 টাকা দিতে হচ্ছে। এখানে সবাই রক্ত খরচ হচ্ছে, কিন্তু আমরা সবাই ধৈর্যশীল। আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন। আমাদের যে ক্ষতি করেছে হয়তো আমাদের 5, 7, 10 দিন, আমি মাঝে মাঝে বলি কারফিউ আরো আগে দেওয়া উচিত ছিল। আর কারফিউটা যদি আগে দেওয়া হতো আরো ভালো হতো, কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চাইতে পারেন না যে এত এক্সট্রিমে আমি চলে যাই। তবু এবার বাধ্য হয়েছি। আমি নিশ্চিত আমরা ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সবাই আমরা আজকে আপনি 14 বছর আগে চিন্তা করেন আমি সহ আমি কোথায় ছিলাম, আজকে আমি কোথায় এসেছি। আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী, আপনারা সবাই চিন্তা করেন 14 বছর আগে আপনারা কোথায় ছিলেন, আজকে আমরা কোথায় এসেছি। আমাদের 15 দিন, 7 দিন, 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না। কিন্তু আমাদের এই সন্ত্রাসী এখন জিয়া ভাই, আরো একটা কথা আছে। আমি কেন যেন মনে হয় আমি অবাক হব না যদি বসুন্ধরাকে এই কন্ট্রাক্টটা দেওয়া হয়। কারণ কি জানেন, সানভীর যখন একজন ইঞ্জিনিয়ারকে লাথি মেরা ফালাই দিয়ে মাইরা ফালাইছে, এই সানভীর এবং শাহ আলমকে ইমিউনিটি কে দিচ্ছে জানেন? বিএনপি সরকার। সো আমি অবাক হব না এবার যদি এই জ্বালানি কন্ট্রাক্টটাও এই বসুন্ধরাকে দেওয়া হয়। সবাই আমি আপনার কাছে আসি জিয়া ভাই। বাই দ্য ওয়ে, আপনি কি এই ভিডিও ক্লিপটার উপরে কোনো মন্তব্য করবেন জিয়া ভাই? এটা বহুবার দেখেছি এবং এই সমস্ত লোককে মানে দুঃখ লাগে যে রাজনৈতিক সরকার পরিবর্তন হওয়ার পরে তারা এদেরকে আইডেন্টিফাইও করতে পারে না, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারে না। কারণ এরা যে কোন সুতায় বাধা এদের কাছে একমাত্র উপরওয়ালা জানে, আর কেউ জানে না। ওকে, আসানুল্লাহ ভাই,